নির্বাচন কেন্দ্রিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, ওয়াশিংটন আর পেছনে তাকাতে চায় না, নতুন উচ্চতায় নিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ককে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লু আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের বিচার বহির্ভূত হত্যা কমলেও অন্য বাহিনীর এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, জানিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ঢাকায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক চুক্তি, বাংলাদেশে ভারতের প্রভাব ও চীনের আগ্রহ, এসব বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড লু। বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুম ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব, তার প্রমাণ দিয়েছে র্যাব। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকে কমিয়েছে র্যাব, যা সন্তোষজনক। কিন্তু আমরা এখনো উদ্বিগ্ন, কারণ অন্য বাহিনী এখনো এই ধরনের অপরাধ করে যাচ্ছে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার অধীর হয়ে আছে, প্রক্রিয়া চলমান রয়েছে। লু জানান, আকসা নয়, প্রতিরক্ষা সংক্রান্ত জিসুমিয়া চুক্তি নিয়ে ঢাকা ওয়াশিংটন আলোচনা চলছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের মধ্যস্থতায় শিথিল হয়েছে। বিএনপির এমন মন্তব্যকে উড়িয়ে দেন ডোনাল্ড লু। এটি একটি হাস্যকর মন্তব্য। যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, আমাদেরকে কেউ বলে দেয় না কি করতে হবে। গেল নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে ওয়াশিংটন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। সম্পর্কের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের উন্নয়নের সাথী হতে চায় যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি দেন লু। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কঠিন সময় পার করেছে। এখন বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা চলছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তবে আমরা মানবাধিকার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেইনি। আমরা ভারসাম্য চাই, ইতিবাচক বিষয়গুলো নিয়ে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাতে চাই। ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন ডোনাল্ড লু। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হয়নি। সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে আমরা সম্মান করি। কোথাও কোথাও সহিংসতা, ভাঙচুর ও বিদ্বেষমূলক আচরণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক আচরণের সুযোগ নেই, তাই পুলিশকে পদক্ষেপ নিতে হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। যেখানে বল প্রয়োগের অভিযোগ উঠেছে সেখানে তদন্ত হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায় তবে জবাবদিহি নেওয়া হবে। For hate speech in America. In those cases, police have been involved and sometimes people have been arrested. বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলেও জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময় বাংলাদেশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে স্বীকার করলেন ডোনাল্ড লু। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে তাকাতে চায় না, দুদেশের ঘনিষ্ঠতা আরও বাড়ানোর আশ্বাস দেন। বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন লু। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকা আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে। দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড লু। জানান, জাতীয় নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেদিকে তাকাতে চায় না যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশ ইস্যুতে সহযোগিতা আশ্বাস দিয়েছেন লু। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই।
বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা, মানবাধিকার, বিনিয়োগের পরিবেশ ও শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে, যাতে করে সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হয়। পরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী, বলেন গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন লু। আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। এর আগে সচিবালয়ে ডোনাল্ড লু বৈঠক করেন পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীর সঙ্গে। বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীববৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। একসাথে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে বর্তমান সরকারের সাথে কাজ করছে, তবে তারা নির্বাচন ইস্যুতে আগের অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশিরা এখনও বাংলাদেশের জনগণের পক্ষে আছে বলেও জানান তিনি। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণফোরাম এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে কথা বলছে বলেও দাবি করেন তিনি। বিদেশে বাংলাদেশি কূটনীতিকরা দেশের জন্য নয়, আওয়ামী লীগের জন্য কাজ করেছে বলেও মন্তব্য করেন ফখরুল। বলেন দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে আছে সরকার। গণ আন্দোলনের মুখে এই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলেও জানান তিনি। পরে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপি নেতারা। তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে, তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিক। পরে অভিযোগ থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। বুধবার তাদের অভিযোগের শুনানি করে ইসি এসব সিদ্ধান্ত জানায়। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২১ মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট। জামিল হাসান নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। তার ছোট বোন রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও বারবার আচরণবিধি লঙ্ঘন করে জামিল হাসান। কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে ব্যাখ্যা দিতে ডাকা হয় কমিশনে। পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ নির্বাচন কমিশনাররা ব্যাখ্যা শুনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। অভ্যাসগতভাবে অপরাধ করেছে, ধারাবাহিকভাবে ৩টা অপরাধ করেছে, ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, ম্যাজিস্ট্রেটের কাজে ভঙ্গ করেছে, মিছিল করেছে। সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বাতিল করেছেন। বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক গত ৮ মে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন। এই নিয়ে কমিশনে এসে তিনি ভুল স্বীকার করেন। আমি প্রকাশ্য ভোট দিয়েছি, কিন্তু সেটা কিন্তু ভোট যে আমি ওই যে গোপন কক্ষে যাওয়ার যে কাজটা আমি দাঁড়িয়েই করেছিলাম। ওই যে একটা বক্স ছিল না, ব্যালট বাক্স, এটার আড়ালে আমি দিয়ে ড্রপ করছি। আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। এর আগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর
প্রার্থিতা বাতিল করেছিল ইসি, তবে আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পান। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পুরো দমে চলছে প্রচারণা। দলীয় প্রতীকে মনোনয়ন না হলেও প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতার সংখ্যাই বেশি। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। ভোটারদের কাছে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন তারা। এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও যোগ্য প্রার্থী দাবি করে বেশ কয়েকজন নেতা আছেন ভোটের মাঠে। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচারণা। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোট 21 মে। রায়পুরে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের ভগ্নিপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ। এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আরেক প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার। এদিকে রামগঞ্জে প্রার্থী হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ইমতিয়াজ আরাফাত। আজকে দলীয় কথা বলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মানুষের পক্ষে কাজ করানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের অভিযোগ আমার কাছে সত্য না, এগুলো সব বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা। আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণও করতে পারবে না। সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। প্রার্থীরা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা। আচরণবিধি লঙ্ঘন সহ একে অপরের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। প্রকাশ্যে সিল মেরেছেন, এরকম সংখ্যা তো এখন পর্যন্ত উড়িয়ে দেওয়া যায় না। তারপরেও আমি সচেষ্ট আছি। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ তারা সকলে আমাদের সাথে আছেন, আমার সাথে কাজ করছেন। নির্বাচনে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতা। জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তারা বলছেন ভোটাররা চায় বলেই স্বতন্ত্রভাবে নির্বাচনে এসেছেন তারা। ইনশাল্লাহ আমার সর্বস্তরের জনগণ আমার সাথে আছে। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগের নেতা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচন যাতে অবাধ হয় সেই জন্য আমরা ব্যবস্থা অব্যাহত রাখব এবং প্রতিটি উপজেলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 157টি উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিভ সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মিশরের ইজিপ্ট এয়ারের 2টি উড়োজাহাজের লিজ অনিয়মের 1164 কোটি টাকা আত্মসাতের মামলায় এই অভিযোগপত্র দেওয়া হয়। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক আনোয়ারুল হক অভিযোগপত্র দাখিল করেন। 2014 সালে ইজিপ্ট এয়ারের কাছ থেকে 5 বছরের জন্য 2টি বোয়িং উড়োজাহাজ ভাড়ায় আনে বিমান। কয়েক বছরের মধ্যে উড়োজাহাজের ইঞ্জিন কয়েকবার বিকল হয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনগুলো মেরামত করা হয়। এরপরও বেশিরভাগ সময় বোয়িং 2টি বিকল পড়েছিল। বেসামরিক বিমান চলাচল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে জানা যায়, মূল চুক্তিকে পাশ কাটিয়ে 18 বছরের পুরাতন 2টি উড়োজাহাজ ভাড়ায় এনেছিল বিমান, আর এতে সরকারের লোকসান দেখানো হয় 1164 কোটি টাকা। লিজ সংক্রান্ত একটি বিষয় দুর্নীতির অনুসন্ধান হয়েছিল বেশ কদিন আগে। দীর্ঘ অনুসন্ধান শেষে এজাহার দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। তারপরে দীর্ঘ তদন্ত শেষে আজকে আদালতে অভিযোগপত্র দাখিল করলো 16 জনের বিরুদ্ধে। 30 জনের মধ্যে তদন্তে অন্তত 14 জনের কোনো দায় পায়নি দুদক। বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিভ সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এখন আদালতে বিচারে যাবে, চার্জশিটের উপর শুনানি হবে। আদালত যদি মনে করে পর্যাপ্ত তথ্যপত্র আছে তাহলে আমলে নেবে। আমলে নেওয়ার পরে যদি আমলে নেয় তারপরে এটি বিচারের জন্য যাবে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এই লিজ অনিয়মের ঘটনায় বিমানের 30 জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। বুধবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় সড়কে শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কিভাবে কমবে এমন প্রশ্ন রাখেন মন্ত্রী।
বনানীর বিআরটিএ সদর দপ্তরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। অংশ নেন পরিবহন মালিক, শ্রমিক, ২ সিটি কর্পোরেশনের মেয়র, আইন শৃঙ্খলার সদস্যসহ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নীতি নির্ধারকরা। এ সময় মেয়াদোত্তীর্ণ লক্কর-ঝক্কর বাস ডাম্পিং না করে পুরোপুরি ধ্বংসের সুপারিশ করেন সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। আর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহর প্রশ্ন, এসব গাড়ি কেন উঠিয়ে নেওয়া হচ্ছে না? 111টা সুপারিশের মধ্যে মাত্র 7টা বিষয়কে বিবেচনায় নিয়ে 111 দফা সুপারিশ করছে, এবং প্রথমটাই আমরা বলছি শিক্ষা এবং সচেতনতা। সুতরাং সচেতনতা কিভাবে সৃষ্টি করা যাবে সেটার উপর গুরুত্ব দেন। ব্যবস্থা নেওয়ার জন্য যাদের উপর দায়িত্ব, আমি মনে করি 34 বছর পর্যন্ত চলে, এই দায়িত্ব তাদেরকেও নিতে হবে। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক, আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি। এ সময় ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত ইজি বাইকের দৌরাত্ম্য বন্ধে সড়ক পরিবহন মন্ত্রীকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন ঢাকা সিটির 2 মেয়র। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে, এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত এই বাহনগুলো। সিগন্যাল যদি অমান্য করে যায় আর তাকে যদি আমরা কোনো ধরনের শাস্তির আওতায় না আনি, তাহলে কিন্তু আমরা শৃঙ্খলা আনতে পারবো না। আগের চেয়ে দুর্ঘটনা কমলেও সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকের চলাচল বাড়ায় উদ্বেগ জানান সড়ক পরিবহন মন্ত্রী। দেখা যাচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক, এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটছে। শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সারা দেশে বুধবার থেকেই মোটর বাইকে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালুরও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঢাকা সিটিতে যে কৌশল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে যেমনটা জানিয়েছিলাম, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পুরো দমে চলছে প্রচারণা। এই বিষয়ে আরও জানাতে এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, দ্বিতীয় ধাপে পটুয়াখালীতে কতটি উপজেলাতে ভোট গ্রহণ হবে? 21 তারিখে নির্বাচনের আগে প্রচারণা কেমন দেখছেন? হ্যাঁ, যে আপনি জানেন দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা এবং গলাচিপা এই 3টা উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দৌড়ঝাঁপ সেই প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। যদিও এর আগে তারা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, বাজারে, হাটে সব জায়গায় মানুষের সাথে তাদের সৌজন্য সাক্ষাতের বিষয়টা চালিয়ে আসছিলেন। তো প্রতীক বরাদ্দের পরে মূলত এর তৎপরতা অনেক গুণ বেড়েছে। আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন এলাকা ভিত্তিক, তাদের স্বজন, তাদের সমর্থক ভিত্তিক যে প্রচারণা সকাল থেকে সন্ধ্যা অবধি চলে, আর মাইকিং সেটা শুরু হয় দুপুর 2টার পরে। তো আমরা প্রার্থীদের সাথে এ পর্যন্ত যোগাযোগ করে যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর মধ্যেই কোনো সংশয় বা কোনো আতঙ্ক কোনো বিষয় নেই। তারা আরো দাবি করেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই এখন পর্যন্ত বিরাজমান আছে। আপনি জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তারা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এটাও দেখছি যে বিভিন্ন প্রার্থীদের মধ্যে অজ্ঞতার কারণে কিংবা কখনো কখনো স্বেচ্ছাচারিতার কারণেও কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। তাও আবার তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট আছেন, ভ্রাম্যমাণ আদালত আছেন, তারা বিভিন্ন সময় এবং নির্বাচন সংশ্লিষ্টরা এইসব বিষয়গুলোকে কঠোরভাবে প্রতিরোধ করার ব্যবস্থা নেন, কাউকে সতর্ক করেন, জরিমানা করেন। এর মাধ্যমে মূলত নির্বাচনের পরিবেশটা সুস্থ রাখার জন্য তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই 3টি উপজেলায় প্রায় 6.5 লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবশেষ। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারের খবর পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোখলেসুর রহমান। মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠাতে শিগগিরই 2 সরকারের চুক্তির আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে এবার নির্দিষ্ট এজেন্সি নয়, সবার জন্য বাজার উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।
নতুন কর্মী পাঠানোর আগে মালয়েশিয়ায় ভোগান্তিতে পড়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছেন দেশটিতে। প্রতারণা সহ নানা অভিযোগে 2018 থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। 2022 সালে আবারও শ্রমবাজার খোলার পর 4 লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। এ নিয়ে জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় 31 মের পর বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া। অবশ্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন নতুন চুক্তির চেষ্টা চলছে। নতুনভাবে আবার এগ্রিমেন্ট হবে, তাদের চাহিদা মোতাবেক তারা কয় লক্ষ নিবে, কয় লক্ষ লোকের চাহিদা আছে, প্রয়োজনে আমরা নিজেরাও যাব সে দেশের গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার আলাপ। এই যারা আমাদের এনলিস্টেড আছে সবাই যাতে কাজ করার সুযোগ পায়। 31 মের আগেই এ বিষয়ে আলোচনা শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া যে এই সময়ের মধ্যে ওইখানকার মালয়েশিয়ার সরকার তাদেরকে একটা বৈধতা প্রদান করবে। যারা অলরেডি ওখানে আছে তাদের যদি কাজের সুযোগ থাকে, আমার এখান থেকে হয়তো নতুন করে তাদের কর্মী দরকার নাও হতে পারে। এইটার একটা মূল্যায়ন ওখানকার এই যে জয়েন্ট কমিটি আছে সেটার আলাপের মাধ্যমে তৈরি করতে হবে। বিশেষজ্ঞদের মতে বিদেশের শ্রমিক দুর্ভোগের অন্যতম কারণ দ্বিপাক্ষিক চুক্তি না করা। তাই কূটনৈতিক দক্ষতার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের তাগিদ তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশ অংশে পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। নাব্যতা হারানোর পাশাপাশি নদীর আয়তন কমেছে অর্ধেক। নদী গবেষকরা বলছেন গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করা না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পদ্মা। হারিয়ে যাবে এর জীববৈচিত্র্য, বিরূপ প্রভাব পড়বে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রায়। বাংলাদেশ ভাটিতে হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণের প্রায় পুরোটাই ভারতের হাতে, যার মধ্যে পশ্চিমে ফারাক্কা বাঁধের প্রভাবে এখন মৃতপ্রায় পদ্মা ও এর বিভিন্ন শাখা নদী। নাব্যতা হারিয়ে পদ্মার বিশাল বুকে এখন ধুধু বালুচর। ফারাক্কা বানাটাকে আপনার নদী এখন ভরাট হয়ে গেছে, পানি সেরকম প্রেশার নাই, মানে চরে পরিণত হয়ে গেছে। প্রচুর ধরনের মাছ পেতাম, সব রকম মাছ পেতাম, এখন নদীতে মাছই তো নাই। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী স্প্রিঙ্গারের তথ্য মতে 4 দশকে পদ্মার আয়তন কমেছে 50 ভাগ, পানির গভীরতা 17.8 ভাগ, পানির প্রবাহ 26.2 ভাগ। এছাড়া মিঠা পানির সরবরাহ সর্বোচ্চ 90 ভাগ পর্যন্ত কমেছে। গোদাগাড়ি থেকে চারঘাটের সারদা পর্যন্ত নদীর 70 কিলোমিটার এলাকায় অস্তিত্ব ছিল 129 প্রজাতির মাছের। এর মধ্যে অর্ধেকের বেশি এখন বিলুপ্ত প্রায়। শুকনো মৌসুমে যে জলায়তন থাকতো সেই সময় 1982 সালের দিকে, সেই তুলনায় এখন প্রায় 50% কমে গেছে এবং স্বভাবতই মাছের উপরে কিংবা অন্যান্য জলজ প্রাণীর উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বেই। পরিবেশবিদরা বলছেন ক্রমাগত নদীর প্রবাহ কমায় নদীর জীববৈচিত্র্য রয়েছে মারাত্মক হুমকিতে। বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা সেটা রক্ষা করতে হবে। যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে, বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে, প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে। 1974 সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3,18,648 কিউসেক। ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা নেমেছে 1,81,550 কিউসেকে, যা নিয়ে শঙ্কিত নদী গবেষকরা। যারা প্রকল্প প্রণয়ন করেন ঢাকায় বসে, এদের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের কারণে নদীগুলো অকালেই মরে গেছে। দেশে 7 শতাধিক নদীর কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে টিকে আছে মাত্র কয়েকটি। পানি প্রবাহ না থাকায় আজ বড় নদীগুলোও অস্তিত্ব সংকটে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, 4 দশকে প্রায় পদ্মার আয়তন 50 ভাগ কমে গেছে। নদী গবেষকেরা এই বিষয়টি নিয়ে কি বলছেন, আর এর ফলে সেখানকার জীববৈচিত্র্যে কেমন প্রভাব পড়েছে?
দেখুন 4 দশক আগে নদীর পদ্মার যে উত্তাল পদ্মা ছিল, অর্থাৎ এখানে একে বলা হতো যে একসময় কীর্তিনাশা পদ্মা, কখনো উত্তাল পদ্মা হিসেবে আখ্যায়িত করা হতো। ঠিক সেই পদ্মা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, একটি মরা খালে পরিণত হয়েছে। যদি আপনাকে দেখাই যে একসময় এখানে প্রায় 40,000 জেলে পরিবার এই পদ্মাকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করত। আজকে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। হাতে গোনা কিছু জেলে আছেন এবং যারাও এখানে মৎস্য শিকার করছেন তারাও কিন্তু মাছ পান না। এবং যারা এখানে প্রবীণ মানুষ আছেন, যারা আগে মাছের উপর জীবিকা নির্বাহ করতেন, নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন, ঠিক সেই মানুষগুলোর সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছিল যে 1970 সালের দিকে তারা এখানে যে পরিমাণ মাছ পেত, বিভিন্ন ধরনের মাছ পেত, এবং এখন দেখা গেছে এবং তারা বলছিল যে গবেষকরা যে তথ্য দিচ্ছে যে একসময় এইখানে প্রায় পদ্মাতে 129 প্রজাতির মাছ থাকতো, কিন্তু এখন সেগুলো প্রায় নেই বললেই চলে। এবং একসময় এই পদ্মাতে প্রচুর পরিমাণে ব্ল্যাক ডলফিন বলা হয়, যেটা শিশুক বলা হয়ে থাকে, সেটিও কিন্তু এই পদ্মাতে এর আধিক্য ছিল, কিন্তু এখন নেই। তার কারণ হচ্ছে পদ্মায় যখন পানি থাকছে না, পদ্মায় মাছ নেই, তখন এই যে জলজ প্রাণী সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। সেই সাথে পদ্মায় যখন চরে পরিণত হচ্ছে, বালির স্তূপের পরিণত হচ্ছে, তখন কিন্তু এখান থেকে যে তাপ উৎপাদন হচ্ছে এবং এই জলবায়ু এখানকার যে রাজশাহী বা এই উত্তরাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এটিকে একটি অন্যতম কারণ বলা হচ্ছে। সেই সাথে পদ্মা যখন শুকিয়ে যাচ্ছে তখন ভূগর্ভস্থ পানির রিচার্জের যে সোর্স সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে পদ্মা এবং একমাত্র এর মূল কারণ হিসেবে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ফারাক্কা বাঁধের কারণেই পদ্মার এই দশা হয়েছে। এবং ক্রমান্বয়ে গঙ্গা চুক্তির যে বিষয়টি রয়েছে, অর্থাৎ 96 সালে যে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি করা হয়েছিল, সেটির ন্যায্য হিস্সা কতটুকু বাংলাদেশ আদায় করতে পারছে, আদৌ পাচ্ছে কিনা, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সেই সাথে কথা উঠছে যে জয়েন্ট রিভার কমিশন যেটি রয়েছে তাদের ভূমিকা নিয়ে, এবং তাদের বাংলাদেশ কতটুকু পাচ্ছে, এবং সামনে কিন্তু খুব আগামী 1 বছর পরেই 30 বছর মেয়াদে কিন্তু গঙ্গা চুক্তি সমাপ্ত হচ্ছে, এবং এর পরবর্তীতে নীতি নির্ধারণের বিষয়ে বাংলাদেশকে আরো বেশি কৌশলী হতে হবে, এটি কিন্তু বিশ্লেষকরা বলছেন। অর্থাৎ পদ্মাকে রক্ষা করতে পারলে এখানে এর যে প্রায় 27টি শাখা নদী রয়েছে সেগুলো বাঁচবে। অর্থাৎ পদ্মা যদি মরে যায় তাহলে এইখান থেকে যে 27টি শাখা নদী রয়েছে সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ জলবায়ু রক্ষার্থে এবং পদ্মাকে রক্ষার্থে গঙ্গা চুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকরা। অতএব এই ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে যারা ডিপ্লোমেটরা রয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি রয়েছে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 21 জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 32 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকাসহ দেশের সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন 164 জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে 5 জন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 2545 জন। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 851 জন, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 2377 জন। 2023 সালে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু ঘটে। খোলা ম্যানহোল ও স্ল্যাববিহীন নালায় পড়ে চট্টগ্রামে একাধিক মৃত্যুর ঘটনাতেও টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের। নালায় পড়ে মৃত্যুর ঘটনা ঘটলে কয়েকদিন তোড়জোড় করতে দেখা যায় সিটি কর্পোরেশনকে। এরপর আবারও সব আগের মতোই। বর্তমানে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোল ও ভাঙা স্ল্যাবের অনেক নালা ঝুঁকিপূর্ণভাবে আছে, যেসবে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী। সামনের বর্ষা মৌসুমে ভয়াবহ হয়ে উঠতে পারে এসব নালা। 2021 সালের 25 আগস্ট চট্টগ্রামের মুরাদপুরের এই নালায় পা পিছলে পড়ে নিখোঁজ হন তরকারি বিক্রেতা সালেহ আহমদ। আজ অবধি মেলেনি তার হদিস। এর আগে নগরীর চশমাহিলে সিএনজি অটোরিকশা নালায় পড়ে মারা যান 2 জন। কাছাকাছি সময় একই নালায় পড়ে মারা যায় পথশিশু কামাল ও কলেজ শিক্ষার্থী সাদিয়া। এসব প্রাণহানির পর সে সময় দাবি উঠেছিল সব নালা এবং বিভিন্ন সেবা সংস্থার নানা পয়েন্টে স্থাপিত বক্সে ঢাকনা ও স্ল্যাব লাগানোর। কিছুদিন তোড়জোড় দেখা গেলেও পরে তা থেকে সরে আসে সবাই। নগরীর স্টেশন রোড, নাসিরাবাদ, ভদ্রাহাট সহ নানা জায়গায় প্রায় চোখে পড়ে স্ল্যাববিহীন এসব নালা, যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নালায় নর্দমা পরে মানুষ মারা যায়, আমরা কিছু হইচই দেখি, সিটি কর্পোরেশনের কিছু ব্যাখ্যা দেখি,
এরপর আবার যা সে অবস্থার মধ্যে আমরা দেখি। ওই সময় একটা গাড়ি এটার উপরে উঠে অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা মানুষের মৃত্যুর ঝুঁকিও আছে এটার মধ্যে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে চলমান নানা প্রকল্পের সাথে জড়িতরা বেশিরভাগ সময় নগরবাসীর নিরাপত্তার কথাটি বিবেচনা করেন না। আমাদের দেশে প্রকল্প করার জন্য সবাই ব্যস্ত থাকে, তার রক্ষণাবেক্ষণের বিষয়টা তাদের মাথায়ও থাকে না, গুরুত্বও পায় না, এবং অনেক ক্ষেত্রে আমাদের আমলাতান্ত্রিক বরাদ্দ ব্যবস্থাতে রক্ষণাবেক্ষণের বাজেট অনেক ক্ষেত্রে কেটেও দেওয়া হয়। জলাবদ্ধতা হলে এখনও খোলা নালা, খালের পাশে লাল কাপড় ঝুলিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ আছে সিটি কর্পোরেশনের উদ্যোগ। সমস্ত শহরের খালের উপর ফেন্সিং দেওয়া তো সম্ভব না, কিন্তু যেখানে বিপজ্জনক অবস্থা সেখানে লাল ফিতা দিয়ে বা খুঁটি গেড়ে আমরা চিহ্নিত করে দিই, যাতে লোকজন ওইদিকে না যায়। আগামী বর্ষার আগেই সব নালা, খালের উপর স্ল্যাব বসানোর তাগিদ নগরবাসীর। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে বা চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, খোলা ম্যানহোল স্ল্যাববিহীন নালায় দুর্ঘটনার ইস্যুটি তেমন গুরুত্ব কেন পাচ্ছে না? সংশ্লিষ্টরা এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়েছেন কি? না, দেখুন, আসলে চট্টগ্রাম শহর একটি বড় শহর। আপনি যেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমাদেরকে বলেছেন যে এত বড় শহরে অসংখ্য নালা, খাল রয়েছে, সঙ্গত কারণে সবগুলোকে আসলে স্ল্যাব কিংবা ম্যানহোলের যে ঢাকনা সেটার আওতায় আনা সম্ভব নয়, এবং সেই কারণে তারা যেটি বলছেন যে বর্ষা যখন আসে তখন যে সমস্ত এলাকায় পানি জমে সেই এলাকাগুলোতে সড়ক এবং নালার অবস্থান যাতে চিহ্নিত করা যায় সেজন্য তারা লাল কাপড় টাঙিয়ে এবং সেখানে রশি বেঁধে দিয়ে সেটিকে চিহ্নিত করার চেষ্টা করেন। আমরা এই বিষয়টি নিয়ে আসলে সিটি কর্পোরেশন, সিডিএ সহ অন্যান্য যে সমস্ত সেবা সংস্থাকারী প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমরা যেটি দেখি যে বর্ষা আসার আগে এক ধরনের তরজোর থাকে। আপনি আসলে প্রতিবেদনে শুনছিলেন যে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছিলেন যে কোনো একটি ঘটনা ঘটার পর আমরা সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থা রয়েছে এই সমস্ত বিষয়গুলো তদারকির জন্য তাদের আসলে নানা রকমের ব্যাখ্যা দেখে তারা বেশ একটি তরজোরভাবেই নামেন, কিন্তু যখন সেই ঘটনাটি কিছুটা চাপা পড়ে যায় তখন আসলে এই বিষয়গুলো থেকেও আসলে প্রতিষ্ঠানগুলো সরে আসে। এটি নিয়ে বারবার যেটি বলা হচ্ছে যে নালাগুলোকে যাতে স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া হয়, পাশাপাশি ছোটোখাটো যে সমস্ত রাস্তার পাশে যেগুলো ছোট নালা রয়েছে আমরা দেখেছি সেই নালাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসলে উন্মুক্ত রয়েছে, ফলে বৃষ্টির পানি যখন রাস্তা চৌচুম্বুর হয়ে পড়ে তখন আসলে কোনটি রাস্তা কোনটি নালা সেটি মানুষ বুঝতে পারে না, ফলে অনেকেই সেখানে পড়ে গিয়ে আহত হন, নিহত হন। এটি নিয়ে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা খুব সুস্পষ্ট কোনো ধারণা পাইনি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজটি চলছে সেটি যদি শতভাগ শেষ হয়ে যায় তখন আসলে এই স্ল্যাব লাগানোর যে বিষয় সেটি খুব বেশি সেদিকে জোর না দিলেও চলবে। অর্থাৎ যেহেতু পানি একেবারে তার নিজস্ব গতিতে খাল নালা দিয়ে চলে যাবে, সঙ্গত কারণে নালায় স্ল্যাব বসানোর বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না, এবং সেই কারণে তারা আসলে চেষ্টা করছে সিডিএর সঙ্গে সমন্বয় করে বিষয়টি যাতে খুব দ্রুত সমাধান করা যায়। অর্থাৎ জলাবদ্ধতা বিষয়ে যে আসন্ন বর্ষাকালের আগে এই সমস্যার সমাধান হোক, এটাই সকলের প্রত্যাশা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। উচ্চ শ্রেণীর বিমা থাকায় মুক্তিপণের টাকা সংশ্লিষ্ট বিমা কোম্পানি দিয়েছে। এমভি আবদুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংকে কোনো টাকা দিতে হয়নি। এরপরও জাহাজ নিয়ে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে মালিকপক্ষ। তবে ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি এড়াতে নৌপরিবহন দপ্তর ও আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। সোমালীয় জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়েই মুক্তি মিলেছে জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 নাবিকের, কিন্তু এই টাকার অঙ্ক কত ছিল কিংবা এই টাকা কে দিয়েছে, এসব প্রশ্ন ঘিরে গেল এক মাস ধরেই ছিল নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার জাহাজ দেশে ফিরে আসার পর মালিক প্রতিষ্ঠান জানিয়েছে মুক্তিপণের টাকা পরিশোধ করেছে বিমা কোম্পানি। তো অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা অনেকটা আমরা কভার করতে পেরেছি বিমার কারণে, এবং এটা একটা ফার্স্ট ক্লাস বিমা। 500 টাকাও গাড়ির বিমা করতে পারেন, 25,000 টাকাও করতে পারেন, আমরা 25,000 টাকা করেছি। সো এভরিথিং ইজ কাভার্ড। মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পাইরেসি সংক্রান্ত বিমা করা হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সাথে। সাধারণত জাহাজ মালিকরা এই ধরনের যাত্রায় ঝুঁকি বিবেচনা করে 5 থেকে 7 দিনের জন্য ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান ভিত্তিক
20টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমা করে। এজন্য জাহাজ মালিককে গুনতে হয় সর্বনিম্ন $50,000। আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এই সমস্যাগুলো এড়াবার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার কর্তৃক ডিজি শিপিং কিন্তু কিছু দিক নির্দেশনা কিন্তু প্রেরণ করেছে। সেইগুলোকে মেনে চললেই কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের এই ধরনের যে দুর্ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা এড়াতে পারবো। নিজস্ব কিছু দায় দায়িত্ব থাকে কিন্তু নিরাপত্তার বিষয়ে, শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী বা কোস্টগার্ড নিরাপত্তা দিতে পারবে অ্যাট সি সেটাও না। আমার মনে হয় জাহাজের যে নিজস্ব যে গার্ড সিস্টেমটা সেটা সবাই যেন রাখে। মালিক পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র বলছে এমভি আবদুল্লাহকে জিম্মিমুক্ত করতে $5 মিলিয়ন মুক্তিপণ দিতে হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। দলের সহ অধিনায়ক তাসকিন নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত। বিশ্বকাপে ভালো করার আশা টাইগার স্পিড স্টারের। বুধবার সকালে অনুশীলন, দুপুরে ফটো সেশনের পর সংবাদ সম্মেলন। টাইগারদের ব্যস্ত দিনের সমাপ্তি বিমানবন্দরে। বড় স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা। ক্রিকেটাররা রোমাঞ্চিত, বিশেষ কিছু করতে মুখিয়ে। মাঠের মতো বিমানবন্দরেও সবার আগে ওপেনার লিটন দাস রাজ্যের চাপ সঙ্গী করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। পরে শান্তর আগমন। প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাচ্ছেন। নিজের ফর্ম নিয়ে তিনিও চাপে আছেন। উচ্চাশা না রেখে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান অধিনায়ক। একে একে শরীফুল, হৃদয়, সৌম্য, রিশাদ, মাহিদিরাও উপস্থিত বিমানবন্দরে। দেশ ছাড়ার আগে দোয়া চাইলেন দলের জন্য। সবশেষ আলো তাসকিনের দিকে। চোটে ভুগছেন, সহ অধিনায়ক হয়ে তার প্রথম বিশ্বকাপ মিশন। দলীয় সমন্বয়ে ভালো করার প্রত্যয় টাইগার স্পিড স্টারের। দোয়া করেন সবাই, দোয়া করেন। খুব ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বিমানবন্দরে উপস্থিত ভক্তরাও রোমাঞ্চিত ক্রিকেটারদের কাছ থেকে দেখতে পেয়ে। বিশ্বকাপে ভালো করে বাংলাদেশ দল, আশা সমর্থকদের। এত ভিড়, এত দর্শক দেখে বাংলাদেশ টিম যেন আরো ভালো খেলে, এটা আমরা প্রত্যাশা রাখি। প্রত্যাশা অনেক, এবং বিশ্বকাপের যে দলটা গেছে দলটা মোটামুটি ভালো, এবং দলটা খুব ভালো হয়েছে। শুধু আর কি একটাই উদ্দেশ্য যে আমরা বাংলাদেশ টিমকে দেখবো, অনেকদিন ধরে আর কি আশা ছিল, তো আজকে আর কি সে আশাটা পূর্ণ হলো, খুব ভালোই লাগে আজ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে স্বাগতিকদের বিপক্ষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা কম সমর্থকদের, এমন কথা মানেন না বিসিবির সভাপতি। তার বিশ্বাস, বিশ্ব আসরে দারুণ খেলবে বাংলাদেশ। তরুণদের নিয়ে গড়া দলের ওপর পুরো ভরসা রাখছেন নাজমুল হাসান পাপন। টাইগারদের দলীয় পারফরমেন্সে সাকিব, রিয়াদের অভিজ্ঞতাও কাজে দেবে মনে করেন তিনি। 2019 বিশ্বকাপে ফটো সেশন, সংবাদ সম্মেলনের সাথে ঘটা করে হয়েছিল জার্সি উন্মোচন। এরপর থেকে সেভাবে দেখা যায়নি বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। এবার আবার দেখা গেল বিসিবির নানা আয়োজন। বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটারদের সাহস দিয়েছেন বিসিবি সভাপতি। আগে হতো, মাঝখানে গত 3 বছর ধরে হচ্ছে না, কিন্তু এইটা হওয়া উচিত। ফটো সেশন তো হয়, যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সেশন হয়, তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েতে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো। জিম্বাবুয়ে সিরিজের পর অনেকেই বলছেন টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা কমে গেছে। বিসিবি সভাপতি অবশ্য সে কথা মানতে নারাজ। প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নেই। আমি যে জিনিসটা বলছি, ওরা যেন ভালো খেলে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট, সবাই খুশি। এবারের বিশ্বকাপ দলকেই সেরা বলছেন বিসিবি সভাপতি। সাহস নিয়ে সবাই জ্বলে উঠতে পারলে দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন পাপন। একই সঙ্গে আস্থা রাখছেন সাকিব, রিয়াদের অভিজ্ঞতায়। সাহস করে খেলতে হবে। টি-20 এমন একটা ফরম্যাট, এখানটায় ফর্মের কথা চিন্তা করে ভয় যদি একবার মাথায় ঢুকে, তাহলে আসলে কখনোই সাকসেসফুল হওয়ার উপায় নেই। আর বিশেষ যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, সর্বোচ্চ জায়গা। আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয়, ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে। দলকে উৎসাহ দিতে বিশ্বকাপের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা আছে বিসিবি সভাপতির। প্লেয়াররাও ধরেছে আমি যেন প্রথম ম্যাচ থেকে থাকি। রিয়াজ সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।